পল্লবী তার স্বামী পলাশ এবং শাশুড়িমা অন্বেষা দেবীর সঙ্গে শহরে বাস করে। আর পল্লবী ছোটবেলা থেকেই তরমুজ পাগল ছিল। আর বিয়ের পরও কিছুতেই তার স্বভাব পাল্টায় না। সে সবসময় তরমুজ খাওয়ার জন্য পাগলামি করে, যার ফলে পল্লবীর স্বামী এবং শাশুড়িমা তাকে সবসময় কথা শোনায়। তরমুজের দাম বেশি হওয়া সত্ত্বেও প্রত্যেকদিন পল্লবীর জন্য তরমুজ কিনে আনতে হয়। আর যার ফলে পলাশ একদিন খুবই রেগে গিয়ে বলে, পল্লবী, তোমার জন্য আমার সব টাকা নষ্ট হয়ে যাচ্ছে। তোমার জন্য সমস্ত টাকা ওই লাল জলে মানে তরমুজের পেছনেই চলে যাচ্ছে। উফ, বাবারে বাবা, তোমাকে যে আমি কি জন্য বিয়ে করে নিয়ে এসেছিলাম কে জানে। আমি যদি জানতাম তুমি এরকম তরমুজ খেতে ভালোবাসো তাহলে তো আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না। তুমি কি জানো একটা তরমুজের কত দাম? পলাশ, এটা তুমি কি বলছো? তুমি তো আমার ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছিলে। তাহলে আমি যখন তরমুজ খেতে পছন্দ করি তাই তো তোমাকে তরমুজ কিনে নিয়ে আসতে বলি। আর তুমি এখন আমার প্রতি বিরক্ত হয়ে পড়ছো কেন? তুমি তো আমার সব দায়িত্ব নিয়েছো, তাহলে এখন আবার বিরক্ত হচ্ছ কেন? পল্লবী, এটা কোনো কথা হলো? দেখো, তোমার যদি মাঝে মধ্যে কোনো কিছু খাবার ইচ্ছা হয় তাহলে আমি নিশ্চয়ই তোমার জন্য কিনে নিয়ে আসবো, কিন্তু তার মানে তো এটা নয় যে তোমার জন্য আমাকে প্রত্যেকদিন তরমুজ কিনে নিয়ে আসতে হবে। আমি জানতাম না যে তুমি এরকম আমাকে তরমুজে ডুবিয়ে দেবে। পলাশের এই কথা শুনে পল্লবী রেগে যায়। আর তখন পল্লবী তার হাতে থাকা তরমুজ নিয়ে পলাশের দিকে ছুঁড়ে মারে। আর সাথে সাথে সেই তরমুজটা পলাশের মাথায় গিয়ে লাগে, যার ফলে পলাশের মাথা একেবারে ফুলে আলু হয়ে যায়। আর সে জোরে জোরে চিৎকার করে ওঠে, ও বাবারে মা গো, তুমি কোথায়? এদিকে এসো, দেখো আমার মাথা একেবারে ফুলে আলু হয়ে গেল। মনে হচ্ছে আমার মাথা দিয়ে আবার রক্ত বের হবে। পল্লবী, এটা তুমি কি করলে? তরমুজের জন্য তুমি আমাকে মেরে ফেলবে? সত্যি আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি এত ভয়ানক হতে পারো। পলাশের এই কথা শুনে তার মা তাড়াতাড়ি সেখানে ছুটে আসে। এ কি পলাশ, তোর কি হয়েছে? এ বাবা, আমি তো ভাবতেই পারছি না যে বৌমা তোর এরকম অবস্থা করতে পারে। বৌমা, তুমি এটা কি করে করলে? আমার ছেলেটাকে তুমি মেরে একেবারে মাথা ফুলিয়ে দিলে। আমি তো এটা ভাবতেই পারছি না যে তুমি এতটা বাজে ব্যবহার করবে আমাদের সঙ্গে, শুধুমাত্র এই তরমুজের জন্য। এমন কথা শুনে পল্লবী কিছু না বলেই চুপচাপ ঘরে চলে যায়। আর এমন সময় অন্বেষা দেবী পলাশের মাথায় বরফ এবং মলম লাগিয়ে দেয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। আর একদিন পল্লবী পলাশকে বলে, বলছি পলাশ, আমাকে কিছু টাকা দাও তো, আমার কিছু টাকা দরকার। আসলে বাড়িতে একটাও তরমুজ নেই। তুমি আমার জন্য যা তরমুজ নিয়ে এসেছিলে আর আমি যা তরমুজ অর্ডার করেছিলাম সেগুলোই তো এতদিন ধরে চলছিল, কিন্তু এখন আর একটাও তরমুজ নেই। তাই আমাকে তরমুজ কিনতে যেতে হবে, কারণ তুমি তো আর বাজারে যেতে পারবে না আমার জন্য তরমুজ কিনতে। তুমি আমার ছেলের কাছ থেকে কিভাবে টাকা চাইতে পারো? তুমি তো আমার ছেলের মাথা তরমুজের বাড়ি মেরে ফুলিয়ে দিয়েছিলে, তাই তুমি একদম আমার সামনে আমার ছেলের কাছ থেকে টাকা চাইবে না। সব সময় আমার ছেলের কাছ থেকে টাকা হাতানোর কাজ তোমার। আমি জানি তুমি তরমুজের নাম করে টাকা নাও, আর সেই টাকা দিয়ে শাড়ি, চুড়িদার, মেকআপ প্রোডাক্ট কিনে নিয়ে আসো। না না, তুমি ভুল বুঝছো। পল্লবী তো তরমুজ ছাড়া কিছুই চেনে না। মা, তুমি জানো পল্লবী কত তরমুজ খায়? আমার থেকে যত টাকা নেই ও সব টাকারই তরমুজ কিনে নিয়ে চলে আসে। আর মাঝে মধ্যে অত ভারী ভারী তরমুজ নিজে নিয়ে আসতে পারবে না বলে গাড়ি বুক করে নিয়ে আসে। তারপর সেই গাড়ি ভাড়ার টাকাটাও আমাকে দিতে হয়। তুমি যখন এতটাই তোমার টাকা নিয়ে চিন্তা করছো, তাহলে তুমি তো আমাকে তরমুজগুলো নিয়ে এসে দিতে পারো। তাহলে আমি আর গাড়ি ভাড়া করতাম না। আর আমাকে যদি তরমুজ আনতে যেতে হয়, আমিও তো ভারী ভারী তরমুজ কিভাবে নিয়ে আসবো? আমাকে তো গাড়ি ভাড়া করতেই হবে। পল্লবীর কথা শুনে কেউ কোনো প্রতিক্রিয়া না করলে পল্লবী নিজেই পলাশের মানিব্যাগ থেকে 2-3 হাজার টাকা নিয়ে নেয়। আর সেই টাকা নিয়ে সোজা সে বাড়ির বাইরে বেরিয়ে যায়, যা দেখে তার শাশুড়ি মা আরো রেগে বোম হয়ে ওঠে। কিন্তু তার কিছু করার থাকে না। দেখেছিস পলাশ, তোর বউয়ের কত সাহস হয়েছে, কাউকে কিছু না বলেই বেরিয়ে গেল বাজারে। তুই ভাবতো একবার, এরকম যদি বাড়ির বৌমা হুটহাট করে বাজারে বেরিয়ে যায় তাহলে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে আমাকে কত কথা শুনতে হবে। মা, এই কথাগুলো বলছো ঠিক আছে, মানছি, কিন্তু আমি আর পল্লবীকে কোনো কিছুই বলতে পারবো না, কেননা আমি একবার ওর হাতে তরমুজের বাড়ি মার খেয়েছি। আমি দ্বিতীয়বার তরমুজের বাড়ি মার খেতে চাই না। তুমি দেখেছো তো আমার মাথা এখনো ফুলে আছে। এবার তুমি ভেবে দেখো তো আমার মাথায় কতটা জোরে লেগেছিল। হ্যাঁ রে, বুঝতে পারছি, কিন্তু আমিও তো তোর এরকম অবস্থা আর বৌমার কাণ্ড কারখানা দেখে ভয়ে কিছু বলতে পারছি না। তাহলে আমি ওই তরমুজ পাগল মেয়েকে বাড়িতে রাখতামই না, আর নাইবা বাড়ির বৌমা করে ওকে নিয়ে আসতাম। যখন মনে করছে তখনই বাড়িতে গাদা গাদা তরমুজ তুলে নিয়ে চলে আসছে, এত এত টাকা তরমুজের পেছনে উড়িয়ে দিচ্ছে। জানি না এই বউটা কবে আমাদেরকে বুঝবে। এভাবে অন্বেষা দেবী এবং পলাশ চিন্তা ভাবনা করতে থাকে, আর তারা কোনোভাবেই সেই সমস্যার সমাধান খুঁজে পায় না। এভাবেই আরো কিছুদিন কাটে। একদিন
কি ব্যাপার পলাশ, কিছুদিন হলো তোমাকে দেখছি তুমি বাড়িতেই বসে আছো। তোমার শরীর খারাপ নাকি? তুমি কি কাজে যাবে না? অফিস যেতে হবে তো। তোমাকে কদিন ধরেই দেখছি তুমি অফিসে না গিয়ে বাড়িতেই বসে থাকছো। তুমি যদি এভাবে বাড়িতে বসে থাকো তাহলে টাকা পয়সা কিভাবে আসবে? আচ্ছা, তুমি শুধুমাত্র আমার টাকা পয়সাকে চিনে রেখেছো তাই তো? কেননা আমি যদি আর কাজে না যাই তাহলে তো তুমি আর আমার থেকে টাকা নিতেও পারবে না, আর সেই টাকাতে তরমুজও খাওয়া হবে না। আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে তুমি শুধুমাত্র নিজের দিকটাই বোঝো, আমাকে তো তুমি একবারের জন্য বোঝো না। আমি যদি তোমাকে না বুঝতাম তাহলে কি তোমাকে বিয়ে করে এই বাড়িতে আসতাম বলো? তাছাড়া এই গরমে একটু তরমুজ না খেলে কি ভালো লাগে? আমি তো তরমুজের শরবত করে তোমাদেরকেও খাওয়াই। আমি কি একা খাই বলো? থাক বাবা, তোমার ওই তরমুজের শরবত আমরা খেতে চাই না। তুমি তো সকাল দুপুর বিকেল সব সময়তেই তরমুজ খেতে থাকো, আমাদের তো সময় মতো কোনো খাবারও খেতে দাও না, তাই মাঝে মধ্যে তোমার ওই তরমুজের শরবত খেয়েই তো থাকতে হয়। আসলে পলাশ একেবারেই ঠিক কথা বলি। পল্লবী তরমুজ খেতে এতটাই ব্যস্ত থাকে যে তার স্বামী এবং শাশুড়ি মাকে সময় মতো খাবার খেতে দেয় না, আর যার ফলে পলাশ এবং তার শাশুড়ি মা সবসময় খুবই রেগে যায়। কিন্তু তারা পল্লবীকে কথা শুনিয়ে শুনিয়ে একেবারে হাঁপিয়ে ওঠে, কিন্তু পল্লবীর তাতে কিছু যায় আসে না, যার ফলে অন্বেষা দেবী বাধ্য হয়ে নিজের ছেলের জন্য এবং নিজের জন্য রান্নাবান্না করে। আর এভাবেই দিনের পর দিন চলতে থাকে। কিন্তু হঠাৎই একদিন অন্বেষা দেবী খুবই অসুস্থ হয়ে পড়ে, আর তবুও শারীরিক অসুস্থতা নিয়ে অন্বেষা দেবীকে সমস্ত কাজ করতে হয়। অন্যদিকে পল্লবী শুধুমাত্র তরমুজ খেতেই ব্যস্ত থাকে, যার ফলে অন্বেষা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায় আর পলাশকে বলে, পলাশ, তুই কি দেখতে পাচ্ছিস আমার শরীর কতটা খারাপ? তার মধ্যেও আমাকে বাড়ির সমস্ত কাজকর্ম করতে হচ্ছে, এমনকি রান্না বান্নাও করতে হচ্ছে। বৌমা আমাদেরকে রান্না করেও খাওয়াচ্ছে না। আমি যতবার বৌমাকে ডাকতে যাচ্ছি ততবার বৌমা বলছে তরমুজ খাওয়া হয়ে গেলে যাচ্ছি, কিন্তু সকাল থেকে সন্ধ্যা হতে চললো, এখনো তোর বউয়ের রাতের খাবারটা রান্না করার সময় হচ্ছে না। মনে হচ্ছে আমাকেই আবার রান্না করতে হবে। সন্ধ্যাবেলাতেও তো আমরা কোনো খাবার খেতে পেলাম না। মা, তুমি ঠিকই বলেছো, তুমি চলো আমার সঙ্গে। এর বিচার তো আজকে করেই ছাড়বো। আমি জানি না পল্লবী কেন আমাদের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করছে। আজকে আমি ওকে এখান থেকে তাড়িয়েই ছাড়বো, তা না হলে এসব কিছু আর সহ্য করা যাচ্ছে না। আমি তো ভেবেই নিয়েছিলাম ওর সব ইচ্ছেই পূরণ করব, কিন্তু এখন যে দেখছি ওর ইচ্ছে পূরণ করতে করতে আমি ভিখারি হয়ে যাব। এই বলে পলাশ এবং তার মা দুজনে পল্লবীর ঘরে যায়, আর সেখানে গিয়ে দেখে যে পল্লবী নিজের চারিদিকে পুরো একদম তরমুজে ঘিরে বসে আছে, যা দেখে পলাশ এবং তার মা একেবারে চমকে ওঠে। এ কি, তুমি এসব কি করছো? আমাদের বাড়িটাকে কি তরমুজের দোকান পেয়েছো নাকি? সত্যি আমি তো ভেবে পাচ্ছি না যে তুমি এত তরমুজ কিভাবে খাও। পল্লবী, আমি তোমাকে একটা কথা বলতে এলাম। শোনো, তুমি যদি এখানে থাকতে চাও তাহলে আমাদের কথা মতোই তোমাকে চলতে হবে। আর তুমি যদি এই তরমুজ খাওয়া না ছাড়তে পারো তাহলে কখনোই তুমি বাড়িতে থাকতে পারবে না। আমি মানছি তরমুজ আমাদের শরীরের পক্ষে ভালো, কিন্তু তার মানে তো এটা নয় যে তরমুজের পেছনে আমরা সমস্ত টাকা নষ্ট করে ফেলবো। পলাশের কথা শুনে পল্লবীর কিছু যায় আসে না, আর যা দেখে অন্বেষা দেবী এবং পলাশ দুজনই পল্লবীকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়। তোমরা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছো তো ঠিক আছে, আমি চলে যাব এখান থেকে, কিন্তু দয়া করে আমার তরমুজগুলো আমাকে দিয়ে দাও, তা না হলে আমি তো বেঁচে থাকতেই পারবো না। আমার তরমুজ ছাড়া আমি কি থাকতে পারবো বলো? তুই বরং এই মেয়েটাকে তরমুজগুলো দিয়ে দে, জানি না এই তরমুজগুলো নিয়ে কোথায় যাবে, আর যেখানেই যাক না কেন আমাদের দেখার দরকার নেই। আর বৌমা, তুমি আমাদের বাড়িতে আর কখনো ফিরে এসো না, আমরা কিন্তু তোমাকে কোনোভাবেই এই বাড়িতে ঢুকতে দেব না। এভাবে অন্বেষা দেবী এবং পলাশ সমস্ত তরমুজ পল্লবীকে দিয়ে দেয়, আর পল্লবী সেই তরমুজগুলো নিয়ে নিজের বাড়ির দিকে যেতে থাকে। এমন সময় পল্লবী দেখতে পায় যে কিছু বাচ্চা রাস্তার ধারে বসে বসে কান্নাকাটি করছে। আরে কি হয়েছে তোমাদের? তোমরা এভাবে রাস্তায় বসেই বা আছো কেন? এই গরমের মধ্যে, রোদের মধ্যে তোমাদের তো মাথা ঘুরে যেতে পারে। যাও, তোমরা তোমাদের বাড়িতে যাও, তোমাদের বাবা মায়ের কাছে ফিরে যাও। দিদি, আমার তো মা বাবা কেউ নেই, আমাদের কোনো বাড়ি ঘরও নেই, আমরা এখানেই থাকি আর এখানেই ভিক্ষা করে খাই। এখানকার লোকেরা আমাদেরকে যা খাবার দেয় আমরা তাই খাবার খাই, এছাড়া আমাদেরকে দেখার মতো আর কেউ নেই। তাই আমি আমার এই ছোট ছোট ভাই বোনেদেরকে নিয়ে এই রাস্তার ধারেই ঘুমাই। ছোট্ট অনাথ বাচ্চাদের মুখে এরকম কথা শুনি পল্লবীর খুবই কষ্ট হয়। বলছি দিদি, তোমার কাছে তো অনেকগুলো তরমুজ আছে, আমরা কোনোদিনও তরমুজ খেয়ে দেখিনি, আমাদেরকে কেউ কখনো তরমুজ খেতেও দেয়নি, কারণ তরমুজের নাকি অনেক দাম। তুমি কি আমাদেরকে তরমুজ খেতে দেবে? তোমার কাছে তো এতগুলো তরমুজ আছে, তুমি আমাদেরকে একটা দিতে পারবে? তাহলে আমি আর আমার বোনেরা তরমুজ খাবো। আমি এই তরমুজের জন্য আমার পরিবারের সঙ্গে কত ঝগড়া করেছি,
আর বাড়িতে সবসময় তরমুজ থাকা সত্ত্বেও আমি বেশি বেশি করে তরমুজ কিনে স্টক করে রেখে দিই। আর মাঝে মধ্যে সেই তরমুজগুলো আবার নষ্ট করে ফেলেও দিই। কিন্তু আজকে এই বাচ্চাগুলোকে দেখে জানি না আমার কেমন মায়া হচ্ছে। কি হলো দিদি, তুমি কি আমাদেরকে তরমুজ খেতে দেবে না? ঠিক আছে, তাহলে আমাদের আর তরমুজ খাওয়া হবে না। তুমি তোমার তরমুজগুলো নিয়ে এখান থেকে চলে যাও, তা না হলে আমার বোনেরা কিন্তু তোমার এই তরমুজের দিকেই তাকিয়ে থাকবে। আরে না না, আমি কেন তোদেরকে তরমুজ খেতে দেব না? তোরা যতগুলো ইচ্ছে তরমুজ খেতে পারিস, এই নে। এই বলে প্রিয়া নিজের কাছে থাকা তরমুজগুলো সেই ছোট ছোট অনাথ বাচ্চাদেরকে খেতে দিয়ে দেয়। আর সেই বাচ্চাগুলো খুবই খুশি হয়ে তরমুজ খেতে শুরু করে, যা দেখে পল্লবী মনে মনে এক অদ্ভুত শান্তি উপভোগ করে। আর সেদিনের পর থেকে পল্লবী আর কোনো রকম টাকা পয়সা নষ্ট করার কথা ভাবে না। আর সে তখনই তার শ্বশুরবাড়িতে ফিরে আসে। দয়া করে তোমরা আমাকে ক্ষমা করে দাও, আমি এতদিন নিজের ভুল বুঝতে পারিনি। কিন্তু আজকে ওই অনাথ বাচ্চাদেরকে দেখে, ওদেরকে কষ্ট পেতে দেখে আমারও খুব কষ্ট লেগেছে। আমি আর তরমুজের পেছনে টাকা নষ্ট করব না। পলাশ, তুমি এইবার থেকে আমাকে যা টাকা দেবে আমি সেই টাকা অনাথ বাচ্চাদেরকে দিয়ে আসবো, যাতে অন্তত ওরা দুবেলা দুমুঠো খাবার খেয়ে বাঁচতে পারে। এমন কথা শুনি পলাশ এবং তার মায়ের খুবই ভালো লাগে, তাই তারা তখনই পল্লবীকে ক্ষমা করে দেয়। আর সেদিনের পর থেকে পলাশ যখনই পল্লবীকে টাকা দেয়, পল্লবী সেই টাকাগুলো অনাথ বাচ্চাদেরকে দিয়ে আসে। এভাবে পল্লবী হাসি খুশি তার পরিবারের সঙ্গে দিন কাটাতে থাকে। মোহিনী তার 9টা ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে একটি দোকানে যায়। সে তার শাড়ির আঁচল থেকে 20 টাকা দিয়ে দোকানদারকে পাউরুটি দিতে বলে। 20 টাকার মাত্র 2টো পাউরুটি দাদা, পাউরুটি কি 10 টাকা করে? হ্যাঁ, 20 টাকায় 2টো পাউরুটি হলে একটা পাউরুটি কত করে হয় জানা আছে? আবার প্রশ্ন করছো কেন? তুমি কি ভেবেছিলে 20 টাকায় তোমাকে 10টা পাউরুটি দেওয়া হবে আর তোমরা 10 জন মিলে মজা করে খাবে? এটাই ভেবেছিলে নিশ্চয়ই। না দাদা, সেটা নয়। আসলে 9টা বাচ্চা তো আমার, আমি না হয় না খেয়ে থেকে গেলাম, কিন্তু এই 2টো পাউরুটি আমার 9টা বাচ্চা কিভাবে খাবে বলুন তো? ওদের তো পেট ভরবে না। আপনি যদি আরো 2টো পাউরুটি দেন, আমি আপনাকে কালকে এসে 20 টাকা দিয়ে যাব। বাচ্চাগুলো ভাগ করে খেয়ে নিক, কালকে সারাদিন এরা কিচ্ছু খায়নি। তোমার 9টা বাচ্চার ঠেকা নিয়ে বসে নেই আমি এখানে। গরিবদের স্বভাব খুব বাজে, এদিকে খেতে পাবে না অথচ বছরের পর বছর বাচ্চা জন্ম দেবে। যাও যাও এখান থেকে, কেটে পড়ো। আগে টাকা নিয়ে আসবে, তারপর পাউরুটি পাবে। কি হলো, যাও যাও। যত সব। 2 দিন পর দেখা যাবে ক্রিকেটের টিম তৈরি হয়ে গেছে। উপরবেলা কবে যেদিন মাথায় বোধ বুদ্ধি দেবে কে জানে। মোহিনী মন খারাপ করে তার 9 বাচ্চাকে নিয়ে রাস্তার ধারের এক পাশে গিয়ে বসে পড়ে এবং 2টো পাউরুটি তার 9টা বাচ্চার মধ্যে অল্প অল্প করে ভাগ করে দেয়। পাউরুটির পরিমাণ সবার ভাগে এত অল্প পরিমাণে পড়েছিল যে কারোরই খিদে মেটেনি, বরং সবার খিদে আরো বেড়ে গিয়েছিল। মোহিনী তার ক্ষুধার্ত বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে চোখে জল ফেলতে থাকে। প্রত্যেকদিন তার 9টা বাচ্চার মুখে খাবার তোলার জন্য তাকে যুদ্ধ করতে হতো। সে রাস্তার ধারে ছোট মোটো যে কোনো কাজ পেলেই সেই কাজটা হাতছাড়া করত না। লোকজন তাকে অসহায় ভেবে তাকে দিয়ে অনেক কাজ করিয়ে নিত, কিন্তু তার বদলে তাকে 10-20 টাকার বেশি কখনোই দিত না। আজকে মোহিনী একটা হোটেলের থালা বাসন মেজে 20 টাকা পেয়েছিল, আর সেই টাকা দিয়েই সে দোকানে পাউরুটি কিনতে গিয়েছিল। এত কষ্ট করেও সে তার ছেলে মেয়েদের পেটের ক্ষুধা মেটাতে পারেনি। তোদের পেট ভরেনি তাই না? আমিও কি পাগল? অল্প একটু পাউরুটি দিয়ে কি কখনো পেট ভরে? চল বাড়ি চল, তোদেরকে বাড়িতে রেখে আমি দেখি অন্য কোনো কাজ পাই কিনা। এই বলে মোহিনী তার 9টা বাচ্চাকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে। তারা সবাই মিলে রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। তারা 10 জন মেন রাস্তা কভার করে ফেলেছিল। মোহিনী কি করে তার বাচ্চাদের পেটের খিদে মেটাবে সেই চিন্তাতেই বিভোর হচ্ছিল। তাই তার কানে গাড়িগুলোর হর্নের আওয়াজ পৌঁছায় না। ধীরে ধীরে রাস্তায় ট্রাফিকের পরিমাণ বাড়তে থাকে। লোকজনের গাড়ি থেকে নেমে মোহিনী এবং তার বাচ্চাদের উল্টোপাল্টা বলতে শুরু করে। আরে এই যে ম্যাডাম, তোমার পঙ্গপালগুলোকে রাস্তা থেকে সরাও। এই রাস্তাগুলো সরকার তোমার পঙ্গপালের যাতায়াতের জন্য তৈরি করেনি। এই যে, শুনতে পাচ্ছ না নাকি? কখন থেকে বলা হচ্ছে। আমার তো মনে হচ্ছে এই মহিলাটা 9টা বাচ্চাকে নিয়ে আত্মহত্যা করতে এসেছে। জন্ম দিয়ে ভরণ পোষণ করতে পারছে না, এখন বাচ্চাগুলোর জীবন নষ্ট করার চেষ্টা করছে। এই ধরনের মহিলাদের ধরে শুধু পেটানো উচিত। বাপ রে বাপ, 9টা বাচ্চা! আজ থেকে 50-100 বছর আগে এসব হতো।
আজকের দিনে এসব ভাবা যায়? এই জন্যই বলে শিক্ষার প্রয়োজন আছে। পেটে বিদ্যা না থাকলে বছরের পর বছর বাচ্চা তো পেটে আসবেই। এভাবেই রাস্তার লোকজনেরা মোহিনী এবং তার ছেলে মেয়েদের উদ্দেশ্যে নানান রকম কথা বলছিল। মোহিনী মাথা নিচু করে সবার কথা শুনছিল। সে তার বাচ্চাগুলোকে নিয়ে রাস্তার সাইডে দাঁড়িয়ে পড়ে। অনেকেই মোহিনীর 9টা বাচ্চাকে দেখে খুবই অবাক হচ্ছিল, কারণ তার বাচ্চাগুলোকে দেখে সমবয়সী বলে মনে হচ্ছিল। আর মোহিনীকে দেখে বোঝাই যাচ্ছিল তার বয়স খুবই কম। তাই অনেকের মনেই বাচ্চাগুলোকে নিয়ে সন্দেহ হচ্ছিল যে বাচ্চাগুলো কি মোহিনীর নাকি অন্য কারোর। মোহিনী এরকম পরিস্থিতি থেকে বাঁচার জন্য তার ছেলে মেয়েদের নিয়ে হাঁটা শুরু করে দেয়। ভিড়ের মধ্যে নরেন্দ্র নামে একটি লোক বেরিয়ে আসে। নরেন্দ্র একটা অনাথ আশ্রমের মালিক ছিল। না, এটা সম্ভব নয়। একই সঙ্গে সমবয়সী 9টা বাচ্চা। এই বাচ্চাগুলো কি সত্যি সত্যি মহিলাটার, নাকি মহিলাটা খারাপ কোনো ধান্দার সঙ্গে যুক্ত আছে? এমনও তো হতে পারে এই মহিলাটি বাচ্চা চুরি করে বিক্রি করে। বাচ্চাগুলোকে দেখেও তো খুব অসহায় মনে হচ্ছিল। না না, আমাকে ব্যাপারটা দেখতে হবে। এই বলে নরেন্দ্র মোহিনী এবং তার বাচ্চাদের পিছু করতে শুরু করে। বেশ কিছুটা যাওয়ার পর মোহিনীর ঘর চলে আসে। মোহিনী একটা ভাঙাচোরা বাড়িতে তার 9টা ছেলে মেয়েকে নিয়ে বাস করত। সে তার ঘরে গিয়ে কান্নাকাটি করতে শুরু করে। হে উপরওয়ালা, তুমি এই গরিব অসহায় মাকে আর কত দুঃখ কষ্ট দেবে? আমার বাচ্চাগুলোকে নিয়ে সবসময় আমাকে বিপদে পড়তে হয়। সবচেয়ে দুঃখের বিষয়, আমি আমার বাচ্চাদের মুখে খাবার তুলে দিতে পারছি না। এর চেয়ে দুর্ভাগ্যের বিষয় আর কি হতে পারে? হে উপরওয়ালা, তুমি একবার আমাদের দিকে ফিরে তাকাও। মা মা, তুমি কাঁদছো কেন? তুমি এভাবে কেঁদো না। দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। উপরওয়ালা সব ঠিক করে দেবে। হ্যাঁ মা, তুমি চুপ করো। দেখো, তুমি কাঁদছো বললে এরা সবাই কাঁদছে। বল্টু, টুকটুকি, তোরা চুপ কর। মা, তুমি চুপ করো, না হলে কিন্তু এবার আমরাও কাঁদবো। নরেন্দ্রবাবু বাড়ির ছোট জানালা থেকে মোহিনী এবং তার ছেলে মেয়েদের কথা শুনছিল। না, আমি যেটা ভেবেছিলাম সেটা তো ভুল। বাচ্চাগুলো সবাই যে ওকে মা বলে ডাকছে। মহিলাটা সত্যি সত্যি খুব অসহায়, কিন্তু এতগুলো বাচ্চা একসঙ্গে হলো কি করে? এটা নিয়ে যে আমার খুব খটকা লাগছে। নরেন্দ্রবাবু খুবই কৌতূহলবশত মোহিনীর সামনে এসে বলে, আমি একটা সংস্থা থেকে এসেছি। আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। আপনার 9টা ছেলে মেয়েকে দেখে সমবয়সী বলে মনে হচ্ছে। এরা কি আপনার নিজের বাচ্চা? সরি, ক্ষমা করবেন। আসলে আমি বলতে চেয়েছি, এই বাচ্চাগুলোকে আপনি কি একই সঙ্গে জন্ম দিয়েছেন? মোহিনী একটু ঘাবড়ে গিয়ে বলে, হ্যাঁ, আমি একসঙ্গে 9টা বাচ্চাকে জন্ম দিয়েছিলাম। এরা সবাই আমার ছেলে মেয়ে, আর আমি এদেরকে নিয়ে খুব সুখে আছি। আপনি এবার এখান থেকে আসতে পারেন। আমার কোনো সাহায্যের প্রয়োজন নেই। ওয়াও, একসঙ্গে 9টা বাচ্চার জন্ম! আপনাকে তো অ্যাওয়ার্ড দেওয়া উচিত। আপনি ভয় পাচ্ছেন কেন? আমি আপনার কোনো ক্ষতি করব না, নাইবা আপনার বাচ্চাদেরও কোনো ক্ষতি করব। আমি শুধু আপনার এখন একটা ইন্টারভিউ নেব, আর যতটা সম্ভব আপনাকে সাহায্য করার চেষ্টা করব। নরেন্দ্র ফোন করে সেখানে কয়েকটা নিউজ রিপোর্টারকে ডাকে। নিউজ রিপোর্টারগুলো এসে মোহিনীকে নানান রকম প্রশ্ন করতে থাকে। একের পর এক তাকে প্রশ্ন করা হচ্ছিল। মোহিনী আর মিথ্যা কথা বলতে পারে না। সে সকলে চাপে পড়ে সত্য কথা বলতে শুরু করে। এই 9টা বাচ্চা আমার নয়, তবে এর মধ্যে 4টে বাচ্চা আমার নিজের, আর বাকি 5টা বাচ্চা জানি না কার। তবে আমার কাছে এই 9টা বাচ্চাই সমান। আমি এদের সবাইকে আমার বুকে আগলে ধরে বেঁচে আছি। এভাবে মোহিনী তার পুরানো দিনের কথা বলতে শুরু করে। আজ থেকে 2 বছর আগের কথা। মোহিনীর বয়স যখন 20 বছর ছিল, তখন তার কুমারের সঙ্গে বিয়ে হয়েছিল। বিয়ের মাত্র 1 বছর পরে মোহিনী 2টো যমজ ছেলের জন্ম দেয়। বাড়ির সকলেই আনন্দে আত্মহারা হয়ে উঠেছিল। পেশেন্টের 2টো যমজ ছেলে হয়েছে। আপনারা যদি চান তাহলে বাচ্চা বন্ধ করার অপারেশনটা এখনই করে নিতে পারেন। এখন 1-2 বাচ্চার বেশি তো কেউই আর বাচ্চা নিচ্ছে না। আপনারা কি করতে চান আমাকে জানান। এখন অপারেশন করতে 15,000 টাকা লাগবে। 15,000 টাকা? না না ডাক্তারবাবু, অপারেশন করার কোনো দরকার নেই। আসলে এখন দিনকাল ভালো নয়, কখন কি হয় উপরওয়ালাই জানে। আমরা কয়েক বছর পর বৌমার অপারেশন করিয়ে নেব। কয়েকদিন পরই মোহিনীকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দেওয়া হয়। বাড়ির সকলেই 2 যমজ ছেলেকে খুবই ভালোবাসতে থাকে। দেখতে দেখতে আরো কয়েক মাস কেটে যায়। একদিন হঠাৎ করে মোহিনী বমি করতে শুরু করে। আসলে মোহিনী দ্বিতীয়বারের মতো গর্ভবতী হয়েছিল। কি, তুমি আবার গর্ভবতী? আমাদের আর বাচ্চা চাই না, 2টো ছেলে হয়ে গেছে আবার কি?
আমরা কি তোমাকে আবার গর্ভবতী হতে বলেছিলাম? আমরা বলেছিলাম আমাদের আরো নাতি নাতনি চাই? মা, এতে আমার কি দোষ? আপনি আমাকে এভাবে কেন বলছেন? তোমাকে বলবো না তো কাকে বলবো? এমনি তোমার দুটো ছেলেকে মানুষ করতে গিয়ে আমার ছেলেকে দিন রাত পরিশ্রম করতে হচ্ছে, আর এখন যদি আবার বাচ্চা হয় তাহলে সংসার কিভাবে চলবে? তুমি এক কাজ করো, আমার সঙ্গে চলো, বাচ্চাটা নষ্ট করতে হবে। না, কিছুতেই নয়। আমি আমার বাচ্চা নষ্ট করব না। উপরওয়ালা যখন আমার গর্ভে সন্তান দিয়েছে তখন আমি একে জন্ম দেব। আমি আপনাদের কোনো কথা শুনবো না। আপনারা যদি আমার উপর জোর করেন তাহলে কিন্তু আমি পুলিশকে জানাবো। মোহিনী এভাবেই তার পরিবারের সকলের বিরুদ্ধে যায় এবং তার সন্তানকে জন্ম দেবে বলে ঠিক করে। 9 মাস পর মোহিনী দুটো যমজ মেয়েকে জন্ম দেয়। তারপর থেকেই তার জীবনে দুঃখ কষ্ট নেমে আসে। আগেই বলেছিলাম বাচ্চাটা নষ্ট করে দিতে, আমার কথা শুনলো না। আগে থেকেই দুটো যমজ ছেলে ছিল, তার উপর আবার দুটো যমজ মেয়ে। নাও এবার বোঝো ঠেলা, আমার ছেলেটার জীবন শেষ করে দিল। আমি সরকারি সুযোগ সুবিধা পাওয়ার কত চেষ্টা করছি, আর তুমি আমার সব প্ল্যানে জল ঢেলে দিলে। দুটো বাচ্চা থাকলে সরকার থেকে অনেক সুযোগ সুবিধা দেওয়া হয়। এখন তোমার জন্য আমাদের 4টে ছেলে মেয়ে হয়ে গেছে, আমরা আর সরকারি কোনো সুযোগ সুবিধা পাবো না। ফুলমণিকে সবসময় তার 4টে ছেলে মেয়ের জন্য সবাই নানান রকম কথা শোনাতো। এমনকি তার শাশুড়ি মা তাকে এবং তার ছেলে মেয়েদের ঠিকভাবে খাবার খেতেও দিত না। শুধু তাই নয়, মোহিনীকে তারা সবাই মিলে খুব মারধর করত। মোহিনী দীর্ঘ 3 বছর সমস্ত জ্বালা যন্ত্রণা অত্যাচার সহ্য করে, কিন্তু একদিন তার শাশুড়ি মা তার যমজ 2 মেয়েকে হত্যা করার চেষ্টা করে। ফাল্গুনী তার বাচ্চাদের জীবন বাঁচাতে তার 4 ছেলে মেয়েকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে তার 4 ছেলে মেয়েকে নিয়ে একটি ভাড়া ঘর নিয়ে থাকতে শুরু করে। পরের দিন সে রেল স্টেশনের দিকে কোনো কাজের সন্ধানে যায়, যেখানে সে দুটো ছেলে মেয়েকে ভিক্ষা করতে দেখে। আহারে, বাচ্চা দুটো কত কষ্ট পাচ্ছে। এদের বাবা মা কেউ নেই। এরা একদম আমার ছেলে মেয়েদের মতোই। আমি এদের এভাবে কষ্ট পেতে দেখতে পারবো না। এক কাজ করি, আমি এদের সঙ্গে করে নিয়ে যাই। আজ থেকে এরা আমার সঙ্গেই থাকবে। এই বলে মোহিনী বাচ্চা ছেলে মেয়ে দুটোকে তার সঙ্গে বাড়িতে নিয়ে আসে। সে পরের দিন আবার কাজের সন্ধানে বেরিয়ে পড়ে। সেখানে সে রাস্তার ধারে আরো দুটো বাচ্চাকে বসে থাকতে দেখে। তাদেরকে দেখেও মোহিনীর খুব মায়া হয় এবং সে বাচ্চা দুটোকে তার সঙ্গে করে নিয়ে চলে আসে। বাচ্চাদের প্রতি মোহিনীর অস্বাভাবিক রকমের মায়া ছিল। সে বাচ্চাদের দুঃখ কষ্ট সহ্য করতে পারত না। এভাবে মায়ার বশে পড়ে ফাল্গুনী 9টি বাচ্চার মা হয়ে উঠেছিল। অসাধারণ, অসাধারণ। সত্যি আপনার মতো মানুষ বর্তমানে একটাও খুঁজলে পাওয়া যাবে না। সত্যি আপনি খুবই দয়াশীল। আপনার কোনো চিন্তা নেই, আপনার 9টা বাচ্চার দায়িত্ব আমি নেব। আমি আপনাকে আমার অনাথ আশ্রমে বাচ্চাদের দেখাশোনার দায়িত্ব দিতে চাই। বাচ্চাদের প্রতি আপনার এত মায়া, এত ভালোবাসা যে এই কাজটা আপনি ছাড়া আর অন্য কেউ ভালোভাবে করতে পারবে না। আপনার বাচ্চাদের পড়াশোনা, খাওয়া দাওয়া, পড়ার সমস্ত দায়িত্ব আমার। শুধু তাই নয়, মাসে মাসে আপনাকে 50,000 টাকা স্যালারিও দেওয়া হবে। মোহিনী খুবই খুশি হয়। পরের দিন থেকেই অনাথ আশ্রমে বাচ্চাদের দেখাশোনার দায়িত্বে সে লেগে পড়ে। ধীরে ধীরে মোহিনী এবং তার ছেলে মেয়েদের অবস্থার পরিবর্তন ঘটে। এভাবেই মোহিনীর মায়া, মমতা এবং ভালোবাসা তার বাচ্চাদের জীবন পরিবর্তন করতে সক্ষম হয়েছিল।